আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের বীমা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির সিও মোশাররফ হোসেন এসিআইআই। দর্শক, ২১ বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ২১ টেলিভিশন এবং অগণিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন। জি, আমরা যেহেতু আজকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব, প্রথমে আমি জানতে চাইবো যে এই সেক্টরের ওভারঅল কি অবস্থা এখন বাংলাদেশে? আমাদের এমনি তো আপনি জানেন যে একটা দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি হলো তিনটা, এটা হলো ব্যাংক, বিমা এবং শেয়ার। এই তিনটা সেক্টর। এখানে সত্য বলতে গেলে এই তিনটেই আমাদের মধ্যে বিপর্যস্ত, এবং এটা আমরা রাষ্ট্র এবং এটা কাঠামোটা ঠিকভাবে প্রতিষ্ঠিত এখনো হয়নি। কিছুদিন গত দশকে যদিও এটার একটা সুনির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে ছিল, কিন্তু এই দশকে এসে এটা খুব বিপর্যস্ত। ব্যাংকিং খাতে এটার একেবারেই ভিজিবল, অর্থাৎ সম্মুখে একটা প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে যেখান থেকে অনেক লুটপাট হয়েছে। ইন্স্যুরেন্স খাতেও আছে, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এটার একটা বিরাট আমাদের যে সকল ক্ষেত্রে পরিচিত হয়েছে অনেকগুলি বিমা কোম্পানি গ্রাহকদের তাদের বিমা দাবি এবং তাদের যে ম্যাচুরিটি, কারণ আপনারা জানেন লাইফ ইন্স্যুরেন্স পলিসি হলো বেনিফিট পলিসি, এটা অ্যাক্সিডেন্টাল না। তো বেনিফিট পলিসির যে লাইফ ফান্ড এবং শেষে ম্যাচুরিটি হলে যে উনি টাকাটা ফেরত পাবেন, এক্ষেত্রে গ্রাহকদের মধ্যে একটা অনাস্থা দেখা দিয়েছে। সেই জন্য বিমা খাত এই মুহূর্তে কিছুটা, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর একটু প্রশ্নের সম্মুখীন আছে। জি, আমি এই অনাস্থা নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে একটু জানতে চাইবো যে আসলে ভারত, আমাদের প্রতিযোগী দেশ বলেন বা পার্শ্ববর্তী দেশ বলেন, যেভাবেই বলেন, যে এই দেশটাতে কিন্তু ভারতে আসলে ঘরে ঘরে বিমা গ্রহণ করছে। কিন্তু আমি যদি এখানে একটু আপনাকে বলি, ইনফরমেশনটা শেয়ার করি, যে ভারতের বিমার আকার হচ্ছে ১৩০ থেকে ১৫০ বিলিয়ন, যেখানে ওদের কোম্পানির সংখ্যা মাত্র ৬০টি, আর সেখানে বাংলাদেশের ৮১ থেকে ৮২টি, কিন্তু আমাদের ১৮ থেকে ২০,০০০ কোটি টাকা। তো এখানে আসলে প্রশ্নটা হচ্ছে, ভারতের সাথে তুলনায় করলে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টর কেন এত পিছিয়ে? ইন্স্যুরেন্স প্রথম তো আমরা যদি আগের আলোচনা থেকে আসি, যে প্রথম হলো ইন্স্যুরেন্সটা হলো, তো আপনি একটা ইন্স্যুরেন্স করেছেন, প্রিমিয়াম দিয়েছেন, তার ক্ষতিপূরণ পাবেন। এখানে আস্থার বিষয়টা বড় কাজ করে। আমরা গ্রাহকদের সেই আস্থার জায়গাটা এখনো পৌঁছতে পারেনি। গ্রাহকরা যদি জানতে পারে যে সে বিমা করে এবং সে তার এটা দুইটাই লাইফ এবং নন লাইফ, এটা দুইটাই একটা ঝুঁকির বিপরীতে ওনারা একটা প্রিমিয়াম পরিশোধ করে ঝুঁকিটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ট্রান্সফার করে, স্থানান্তরিত করে, এবং এটা নির্দিষ্ট সময় শেষে যদি নন লাইফ হয় তাহলে সেটা যদি কোনো দুর্ঘটনা ঘটে, ক্ষতি হয়, তাহলে সেটা ক্ষতিপূরণ পাবে। আর লাইফ পলিসির ক্ষেত্রে, জীবন বিমার ক্ষেত্রে সেটা নির্দিষ্ট মেয়াদান্তে টাকা পাবে। এই দুই ক্ষেত্রে ভারত, পাশাপাশি ভারতের কথা বললে ওরা যেভাবে এটাকে অ্যাড্রেস করতে পারছে, বা সেটা সেটেলমেন্ট বলে ইন্স্যুরেন্সের, যেটা দুইটাই একটা ক্লেম সেটেলমেন্ট, আর একটা হলো জীবন বিমাতে হলো সেটা হলো যে ফাইনাল সেটেলমেন্ট, যে তাদের টাকাটা ফেরত দিবে। এই ক্ষেত্রে আমাদের চেয়ে ওনারা অনেক আগায় আছে, এবং এর একটা কমিটমেন্ট, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি গ্রাহকের কাছে তার যে কমিটমেন্ট, এটা আমাদের চেয়ে একটু বেশি আগায় আছে। সেই জন্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিও আগায় আছে ওদের। আমরা পিছিয়ে কেন? আমরা পিছিয়ে আছি, প্রথম কথা হলো এখানে গ্রাহকদের দুইটা জিনিস, একটা অ্যাপিটাইট, ইন্স্যুরেন্স কেনারও প্রবণতা আমাদের খুব নেই। কারণ আপনি জানেন যে লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ দুইটার মধ্যেই গ্রাহকরা খুব একটা আগ্রহী নাই ইন্স্যুরেন্স বিমা কিনতে। কারণ ওনারা শুধু, কারণ আমরা যে নন লাইফের যে প্রিমিয়াম পেয়ে থাকি, এবং বেশিরভাগ ইন্স্যুরেন্সই গ্রাহক ব্যাংকের সাথে তাদের একটা মর্টগেজ থাকে এবং ঋণ নিয়ে থাকে, এবং ব্যাংকের একটা বাধ্যবাধকতা থাকে, সেই জন্য ওনারা ওইটা নিয়ে থাকেন। আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে আমাদের যে বিমা কর্মী থাকে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এরা কারো আত্মীয়, কারো পরিচিত, এবং তাদের নির্দিষ্ট একটা টার্গেট থাকে, এবং এটা তারা মার্কেটিং পলিসি করে নিয়ে আসে। একেবারেই খুব নগণ্য, যে একেবারে নিজের ইচ্ছায় এবং নিজের ঝুঁকি চিন্তা করে বা পরিবারের চিন্তা, যেমন আমাদের লাইফ ইন্স্যুরেন্সে একটা এডুকেশন পলিসি আছে। তা আমরা যখন কারো সন্তান হয়, স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি তাকে লেখাপড়া করাইতে হবে, এবং সেখানে আবার আমাদের একটা জীবন আছে, আনসার্টেন একটা এক্সপায়ার বা অন্য কিছু হইতে পারে, মৃত্যু। কিন্তু আমরা ওই চিন্তা করে কিন্তু ছেলে মেয়ে সুরক্ষার জন্য বা লেখাপড়া নিশ্চিত করার জন্য আমরা কিন্তু সেই বিমাটা করি না। এখন দেখা গেছে কারো কাছাকাছি নিকট আত্মীয় বা যিনি বিমা কর্মী, ওনারও একটু ব্যবসার প্রয়োজন আছে, বা প্রিমিয়ামের বা কোম্পানির একটা মার্কেটিং পলিসি আছে, ওইভাবেই চেষ্টা করে হয়। তো সেক্ষেত্রে সচেতনতা, অর্থাৎ ইন্স্যুরেন্স তো
ইন্স্যুরেন্স যেমন রিসেন্ট যদি আমি উদাহরণ করি, যেমন আমাদের ভূমিকম্প, আর্থকুয়েক নিয়ে আমরা খুব চিন্তিত, এবং আমাদের আগেও আমরা ওয়ার্ল্ড ব্যাংকে ফোকাস গ্রুপে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, সেখানে আমরা বলেছিলাম যেমন আমাদের ইকুইপমেন্ট নাই, আমরা কিনতে পারি না, এবং বাইরের সাহায্য ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যরা দ্বারস্থ হই। তো সেখানে আমরা যদি দুইটা জিনিস, যখন এখানে আপনি জানেন যে ঢাকা শহরে একটা রেজিলিয়েন্স কমিটি আছে, সেটা সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে আছে, যে যদি কোনো ভূমিকম্প হলে এটা রেস্কিউটা কীভাবে হবে, কিন্তু সেটা সব আছে, কিন্তু দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স নাই। এখন সবাই যাবে ইলেকট্রিক ডেসে গিয়ে এখানে বিদ্যুতিক লাইন দিবে, ব্যাংক হয়তো সেখানে তার ব্যাংকে জমানোর টাকা দিবে, কিন্তু এই যে ক্ষতি হইলো এটা পোষায় দিতে পারে কে? একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু ইন্স্যুরেন্সকে ততটা ফোকাস করা হয় না। এখন সবাই আমরা দুইটা জিনিস চিন্তা করি, একটা হলো জীবন এবং একটা সম্পদ, ঠিক আছে? তো জীবনেরটা তো ভূমিকম্প, এটা মাত্রা বা অন্য কিছুর উপর নির্ভর করে এটা, আর সম্পদের যে আমার ক্ষতিপূরণ হইলে যে আমি এটা ক্ষতিটা পাবো, এটা তো আর সরকার মিটাই দিতে পারে না। আর বিদ্যুতিক লাইন যদি দেওয়া দেয়, ইলেকট্রিসিটি আসে, টেলিফোন লাইন চালু হয়, এতে তো তার মানি ট্রানজ্যাকশন হইলো না, ফাইন্যান্স বা ওইটার কোনো ভর্তি হলো না। সেটা যে বিমাটা যদি গভর্নমেন্ট কম্পালসারি, ঢাকা শহরের কোনো বাড়ি, অধিকাংশ বাড়ি 99.8% বাড়ি বিমা করা নাই। এটা যদি বিমা করা থাকে তাহলে দুইটা হয়, ওনারা একটা ভূমিকম্প বলে সহসা হয়তো জীবন নিয়ে চিন্তা করবে, সম্পদ নিয়ে চিন্তা কম থাকবে। আর একটা হলো সরকার, আমরা যে বিমা প্রিমিয়াম আহরণ করি, এটার একটা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে 15%। এই 15% ট্যাক্স দেয় গভর্নমেন্ট, কিন্তু ফায়ার এক্সটিংগুইশার মানে এই ইকুইপমেন্ট কিনতে পারে। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে ভারতের সাথে যখন আমরা কম্পেয়ার করলাম, তখন আপনি বলছিলেন যে ওদের আসলে এই আস্থার জায়গাটা ওদের তৈরি হয়েছে। আপনি বলছেন যে আমাদের এই সচেতনতার অভাব, তাহলে সচেতনতার যে অভাবটা রয়েছে সেটার জন্য তো অবশ্যই কারো না কারো দায় রয়েছে। হয় আস্থাহীনতা এই সেক্টরটার উপরে, সাধারণ মানুষের হয়তো আস্থাহীনতা রয়েছে, এটা একটা কারণ হতে পারে, বা অন্য কোনো দায় থাকতে পারে। তো আপনার আসলে কোনটা মনে হচ্ছে? দায় এখানে প্রথম তো সরকারের আসে, যারা পলিসি মেক করে। কারণ আপনি জানেন যে সরকারের বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী আছে, ঠিক আছে? যেমন আমরা মার্জিনাল পিপলদেরকে অনেক ধরনের বয়স্ক ভাতায় বিভিন্নভাবে হেল্প করি, এগ্রিকালচার ইন্স্যুরেন্সে অনেক সাবসিডি দেওয়া হচ্ছে, কারণ অনেক, আমরা তো দেশে দুর্যোগ নাই, কিন্তু ফিলিপিন বা অন্যান্য দেশে অনেক দুর্যোগ আছে, সেখানেও কিন্তু কৃষকরা যাতে ফসল ফলায় সেই জন্য ইন্স্যুরেন্স দেওয়া, গভর্নমেন্ট সাবসিডি দেওয়া তাদেরকে উৎসাহিত করে। যে আলটিমেটলি এখন গভর্নমেন্ট যদি একটা কম মানে বাধ্যবাধকতা করে দেয়, মোটর ইন্স্যুরেন্স একসময় বাধ্যতামূলক ছিল যে প্রত্যেক বাড়ি ইন্স্যুরেন্স করতে হবে, সিটি কর্পোরেশনে যেমন হোল্ডিং ট্যাক্স এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাইলে গভর্নমেন্টের এখানে, কারণ জনগণকে সুনিশ্চিত করা এবং তার আর্থিক অবস্থা সুরক্ষা করা। এবং যদি আমাদের দেশে বলে যে 7 মাত্রার বেশি ভূমিকম্পে হলে বাড়িঘর অনেক 90% বাড়ি থাকবে না, তাহলে ওই বাড়িগুলি কে তৈরি করবে? গভর্নমেন্ট ফান্ড দিবে? তা দিবে না। তো সেই জন্য সরকারের ওই দায়িত্ব কিছুটা জনগণকে একটা বাধ্যবাধকতা এনে এবং উৎসাহিত করে, সেটা কিন্তু গভর্নমেন্ট তার দায়িত্ব মানে ওইটা কমাইতে পারে এবং জনগণকে একটা আশ্বস্ত করতে পারে যে আমরা মানে এইভাবে আপনার যদি বিমার মধ্যে চলেন, তাহলে যদি দুর্যোগ হয় তাহলে আপনারা কিন্তু সহজে রিহেবিলিট হইতে পারেন। জি, আরেকটা বিষয় যেটা আপনি বিমা সেটেলমেন্টের কথা, বিমা দাবির সেটেলমেন্ট নিয়েও আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যেটা আসলে শক্ত নিয়ন্ত্রণ আর আস্থার কারণে ভারত এগিয়ে, আর বিশ্বাস ও দাবি নিষ্পত্তির সংকটে বাংলাদেশের এই দাবিটার সেটেলমেন্টের আসলে আস্থাহীনতা কবে দূর হবে, এটা একটা বিষয়। যে আমি যদি এখানে আমি একটু বলি যে বিমা দাবির রেশিওটা ভারত এবং বাংলাদেশের যদি কম্পেয়ার করি, ভারতের বিমা দাবির পার্সেন্টেজটা হচ্ছে 95%, সেটা 2025 সালের রেকর্ড অনুযায়ী প্রায় 98 থেকে 99%, সেখানে বাংলাদেশে মাত্র 65%। তাহলে এটার দায়টা কাদের? এটার দায়টা নিশ্চয়ই আমাদের ইন্স্যুরেন্সের, যেটা এটা সব ব্যবসা ইন্স্যুরেন্সের একটা থিওরি আছে, এটা ল অফ লার্জ নাম্বার, মানে কম্পেনসেশন অফ ফিউ উইল বি মিট বাই দ্য কন্ট্রিবিউশন অফ মেনি। অর্থাৎ আমরা অনেকগুলি লোক ইন্স্যুরেন্স করবে, এখানে 2-4 জনকে আমরা যা লস হবে, কারণ সব তো লস হবে না, সেটা করবে। এখন ভারতের আপনি জানেন যে ওদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো 8.85 crore টাকা, এবং সেখানে ওদের আমাদের হলো মাত্র 18,000 কোটি টাকা, সেখানে 6,000 কোটি টাকা নন লাইফে। তো সেখানে জনগণ ওদের 146 কোটি পপুলেশন, আর আমাদের হলো 18 কোটি যদি ধরি, এই হিসাবে আমাদের হওয়া উচিত 36,000 কোটি টাকা যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি। যে ওদের নন লাইফে ইন্স্যুরেন্স হলো প্রিমিয়াম, আমাদের হলো নন লাইফে 6,039 কোটি টাকা।
আপনি যেহেতু জনসংখ্যার বিষয়টা হচ্ছে তুললেন আসলে বাংলাদেশ এবং ভারতের, তো আমি শুরুতেই বলছিলাম যে ভারতের আসলে মাত্র 60টি কোম্পানি আর বাংলাদেশে সেটা আপনি বলছিলেন যে 81 থেকে 82টি কোম্পানি। আসলে এই বিপুল জনসংখ্যার জন্য মাত্র 60টি কোম্পানি, আর আমাদের দেশে আসলে এত কোম্পানি, এটা কি আসলে এই জায়গাটা কি আমাদের আসলে এত বেশি কি দরকার আছে আমাদের? এই প্রশ্নটা আমি নিব, প্রশ্নের উত্তরটা নিব, আমি তার আগে একটু বিরতি নিয়ে আসছি। থ্যাংক ইউ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বিরতির আগে বীমা খাত নিয়ে কথা বলছিলাম কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোশাররফ হোসেন এসিআইএ এর সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা বিরতির আগে বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল যে আসলে এত 146 কোটি জনসংখ্যার জন্য মাত্র 60টি কোম্পানি, আর আমাদের হচ্ছে 18 কোটি বা 19 কোটি জনসংখ্যার জন্য 81 থেকে 82টা কোম্পানি। এটা কি আসলে খুব বেশি দরকার আছে আমাদের দেশের জন্য? এইটা দরকার ছিল না, কারণ আমাদের এখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি অনুমোদন পেয়েছে রাজনৈতিকভাবে। তা আমাদের এখানে ব্যাংক এবং বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলি, সেটা ব্যাংক, বিমা বা বিনিয়োগ প্রতিষ্ঠান, যে ইনভেস্টমেন্ট কর্পোরেশনগুলি যেগুলি, এগুলি সবসময় রাজনৈতিক বিবেচনায় আসে। তো সেই জন্য একসময় এগুলি আর ওয়ার্কএবল হয় না, এবং ওদের যে আস্থার জায়গা এবং যে উদ্দেশ্যে গঠন করা, সেটা এর মধ্যে আরও একটা বিষয় হইতে পারে, যেগুলি নিজেদেরকে একটা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা নিজেদেরকে একজন বিমা কোম্পানি বা ব্যাংক হিসেবে পরিচিতির চেয়ে ওনারা মুনাফাটাকে বেশি চিন্তা করে, এবং ওই পারমিশন নেওয়ার পিছনে হয়তো তেমন কিছু একটা প্রফিট বা একটা অর্জনের জন্য, যে একটা ইনকাম বা নতুন একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়, একটা কমিটমেন্ট যে আমি আমার সার্ভিসটা করব, আমি ভালো একটা ব্যাংক প্রতিষ্ঠা করব, একটা বিমা করব এবং মানুষকে সেবা করব। এবং আমাদের দেশে ভালো ইন্স্যুরেন্স কোম্পানি নাই, যেমন আমাদের লাইফ ইন্স্যুরেন্স মেড লাইফ খুব ভালো কাজ করতেছেন, এবং একটা লাইফ ইন্স্যুরেন্স এখানে প্রতিষ্ঠিত হয়ে যে আমি মেড লাইফকে করে ডোমেস্টিক্যালি ডেভেলপ করে আমি দেশের মান রক্ষা করবো এবং টাকাটা দেশে রাখবো, এই কমিটমেন্টের জায়গাটা আমাদের একটু আছে, এবং সেই ক্ষেত্রে সরকারেরও অনুমোদন দেওয়ার সময় সেই ক্ষেত্রে বিচার বিবেচনা একটু ঘাটতি আছে। জি, আমরা আশা করব যে ভবিষ্যতে আসলে এই জায়গাগুলো হচ্ছে হয়তো কর্তৃপক্ষ দেখবেন। যে জায়গাটা আমরা বারবার হচ্ছে একটা কথাই বলি যে আস্থাহীনতা কেন আসলে এই সেক্টরটার জন্য, যেখানে আমি আবারও ভারতের সাথে কম্পেয়ার করে একটু বলছি যে ভারতে যেখানে হচ্ছে বিমা দাবির সেটেলমেন্ট শতভাগ, সেখানে বাংলাদেশে মাত্র 65%। আমাদের দেশে শতভাগটা কেন করতে পারছি না? মানে এটা আসলে কেন, কি কারণে? এটা হলো প্রথম যা বলছিলাম, প্রথম হলো আপনি এখানে ইনকামের একটা বিষয় আছে, যেমন আমাদের নন লাইফ নিয়ে, সেখানে এমনি তো লাইফ অ্যান্ড নন লাইফ নিয়ে ভারতে হলো 8,85,000 কোটি টাকা, আর আমাদের হলো 18,000 কোটি টাকা মাত্র। আর প্রপার্টি ইন্স্যুরেন্স, আমাদের নন লাইফ ইন্স্যুরেন্সে যেটা, সেখানে আমাদের হলো 6,039 কোটি টাকা, ওদের হলো 3 লাখ কোটি টাকা। এখন এই যে বিমা দাবির ক্ষেত্রে ওদের আয় এবং মানুষ ইন্স্যুরেন্স করে, এবং আপনি জানেন যে এখানে আমরা যদি একটা সম্ভাবনা করে প্রবাবিলিটি করি 2%, 3% ক্লেম ধরি, তো ওদের জন্য এটা দেওয়া সহজ। আর নাম্বার, ওদের এক্সপার্টিস, সার্ভেয়ার এবং যারা বিমা বিশেষজ্ঞ, ওরা আমাদের চেয়ে অনেক আগায় আছে, সরকারেরও পৃষ্ঠপোষকতা আছে, নিয়ন্ত্রণ সংস্থাও কাজ করতেছে। তবে এখন বর্তমানে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যেটা IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, ওনারা খুব সুচারুভাবে কাজ করছে। এখন যে চেয়ারম্যান আছেন, আগেও চেয়ারম্যান চেষ্টা করছে, উনি খুব প্রত্যেকটা বিষয় স্পেসিফিক্যালি যাতে বিমা গ্রহীতা ঠিকভাবে ক্লেম পায়, ইন্স্যুরেন্স ভালোভাবে ওয়ার্ক করে এবং এটা খবর রাখেন, এবং খবর রেখে উনি কিন্তু এই মুহূর্তে অনেকগুলি আইন সংশোধনেরও উদ্যোগ, যুগোপযোগী আইন করার জন্য সরকারের সাথে কাজ করছেন, এবং আশা করি যে এই আস্থাহীনতার জায়গাটা একটু কমে আসবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি নিজের ইমেজ রক্ষা করে সামনে আগাবে। এবং যদি এটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রক্ষা করতে না পারে, যেসব কোম্পানি, তারা হয়তো টিকবেও না, সরকার সেই ধরনের পদক্ষেপ নেবে। আচ্ছা, প্রত্যাশা আমাদেরও সেই জায়গা থেকে। আসবো একটু অন্য প্রসঙ্গে। আসলে আমরা যেমনটা জানি যে প্রায় 15টি কোম্পানির এগেনস্টে হচ্ছে একটা নিয়ে সরকার হচ্ছে অন্যভাবে চিন্তা করছে, 5টি ব্যাংকের মতো হচ্ছে তাদের নিয়ে অন্যভাবে মার্জারের চিন্তা ভাবনা করছে। তো এই ব্যাংকগুলোর, এই ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলোর হচ্ছে আসলে যে এই অবস্থানে, তো এই প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে অনেকেই আসলে এটা শেয়ার বাজারও লিস্টেড আছে, এবং অনেকে এই কোম্পানিগুলোর শেয়ার কিনেছেনও। সেক্ষেত্রে আসলে কি করা উচিত? সেক্ষেত্রে
এখন আপনারা জানেন আগামী 1 জানুয়ারি থেকে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি একটা নতুনভাবে নন লাইফ এখানে কাজ করবে এবং আইডিআর এর নিয়ন্ত্রণ সংস্থা নতুন বিধি কানুন এবং এটার ক্ষেত্রে কমিশন বা অনেক কিছুর ক্ষেত্রে নতুন নিয়ম দিয়েছে। আশা করি এইটা পরিপালন করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি সেখানে তাদের থেকে নিজেরা ওয়াদা দিয়েছে এবং কথা দিয়েছে যে এটা ওনারা পরিপালন করবেন। যদি দক্ষভাবে পরিচালনা করে এবং পরিপালন করে আশা করি এই জায়গাটা ওনারা। আইনটা কি, যে আইনটার কথা আপনি বললেন? প্রথম হলো আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু যে ইন্স্যুরেন্স ব্যবসার উপর আমাদের কিছু খরচ এক্সপেন্স থাকে, সেই এক্সপেন্সগুলি আমাদের নিয়ন্ত্রণ সংস্থা একটা লিমিট করে দিয়েছে। কারণ আপনি জানেন যে আয় এবং ব্যয় এই দুইটার সমন্বয় মাধ্যমেই তো শেয়ার বাজার ক্লেম এই সবগুলি মধ্যে একটা ইম্প্যাক্ট থাকে, সেই কারণে করে দিয়েছে। এবং এটা আমরা ইন্স্যুরেন্স কোম্পানির যারা সিইও আছে আমার মতন আরও সবাই আমরা এরা একটা বিআইএ আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন মানে মালিকদের সংগঠন সেটা এবং ট্রাইপার্টি এবং সরকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সবাই কাজ করতেছে যে অন্তত গ্রাহকদের কথা চিন্তা করেই যে ইন্স্যুরেন্স কোম্পানি যারা অপারেট করবে তার ঠিক আছে, কিন্তু গ্রাহক যাতে কোনো আস্থার জায়গাটা যাতে করে, এটা গ্রাহক সুরক্ষা বলে, এই গ্রাহকের সুরক্ষা করার জন্য কাজ করতেছে। এবং নতুন যদি আমরা পরিপালন করি 1 জানুয়ারি থেকে, এটা খুব কাছে, ঠিক আছে, আর 7 দিন আছে, এ থেকে আমরা পরিপালন করার জন্য আমরা নিশ্চয়তা দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমরা পরিপালন করলে এই জায়গাটা অচিরেই কমে আসবে। জি, আপনি আসলে যে আইনের কথা বললেন এবং ব্যাংকিং সেক্টরের মতো এই সেক্টরেও কিন্তু বেশ ভালো লুটপাট হয়েছে, তো সেই জায়গা কিন্তু এটা কমবে কিনা, কমে আসবে কিনা এই লুটপাটের সংখ্যা? দুইটা লুটপাট, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স দুইটা ভিন্ন। কারণ ব্যাংকে যে টাকাটা হয়েছে হাজার হাজার কোটি টাকা, না আমি জানতে চাচ্ছিলাম যে এটা জনগণের টাকা নিয়ে গেছে এবং আপনি জানেন যে 1 লাখ গ্রাহক যে টাকা জমা দিয়েছে একজন তা নিয়ে গেছে, সেটা ওইটা একরকম। এটা হলো আমাদের অনাস্থার জায়গাটা হলো যে ক্লেম কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের লাইফ ফান্ড মানে অনিয়ম করেছে, সেই জন্য গ্রাহকদের টাকা দিতে পারতেছে না। আর ওর যেই স্মৃতি এবং ওর যে খরচ করে যেই কোম্পানির যে প্রফিট থাকা দরকার থাকে না, সেই জন্য নির্দিষ্ট হারে বা শেয়ার মূল্যের সাথে আনুপাতিক হারে ডিভিডেন্ড দিতে পারছে না। তো এটা এই নতুন আইনে আমরা করলে আমাদের খরচ কমবে এবং আমরা এটা মানে পূরণ করতে পারবো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং সবশেষ খুব ছোট্ট করে জানতে চাইবো যে আপনি যতবারই আসলে এই সেক্টরের রেফারেন্স তুলেছেন ততবারই মেট লাইফের কথা বলেছেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই সেক্টরের উপর সাধারণ মানুষ কতটা ভরসা করতে পারে? এই প্রতিষ্ঠানটার উপরে সাধারণ মানুষ কতটা ভরসা করতে পারে? সাধারণ মানুষ যেমন আমি একজন প্রফেশনাল লোক হিসেবে চেষ্টা করি। এটা আপনি জানেন যে একটা প্রতিষ্ঠান চলে, এটা তো 96 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে অনেক সিইও এসেছেন। আমাদের কোম্পানিগুলিতে আমাদের ইন্স্যুরেন্স প্রফেশনাল লোকদের সব পরিচালিত হয় না এবং এটা রাষ্ট্রের মতোই অবস্থা। এখন সেটা চলে, আমি জয়েনের পর থেকে এটা প্রফেশনাল চলছে এবং আমি যখন কোনো পলিসি আন্ডাররাইট করি প্রথমে আমি গ্রাহকদের ব্যাপারটা চিন্তা করি যে আমি তাদেরকে ক্লেম দিতে বিমা দাবি দিতে পারবো কিনা এবং সে আমাকে দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এবং অতি দ্রুত সময়ে এবং কাগজপত্র আপনি জানেন যে আমাদের ইন্স্যুরেন্সে সাধারণ বিমা ইন্স্যুরেন্সে ক্লেম করতে গেলে প্রত্যেক মানে শ্রেণীভিত্তিক বিমার জন্য একটা রিকুইজিশন আছে যে ক্লেম কি কি কাগজপত্র বা ডকুমেন্টের ভিতরে। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি যে আমরাও তেমনটা আশা করছি যে আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটা অবশ্যই সেভাবেই পালন করছেন। আমি অচিরেই আমার কোম্পানিকে একটা জায়গায় নিয়ে যাব যাতে আমি মানে জনগণ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের বীমা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোশাররফ হোসেন এসিআইআই। দর্শক, নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।